ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সঠিক পথে থাকবে দেশ। দলগুলোর ঐক্য না হলে সংস্কার করবে নির্বাচিত সরকার, বলছে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবি জামায়াতের। কোনো দাবির মুখে পেছানো হবে না নির্বাচন, নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। যাত্রী সেবা দিতে তৈরি পাটুরিয়া দৌলতদিয়া রুট অপরাধ রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালতও। এবং এক দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন বিস্তীর্ণ বনাঞ্চল, রক্ষা পায়নি সুন্দরবনও। বন পুনরুদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার, আইন প্রয়োগ ও তদারকি বাড়ানোর পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ঠিক পথে থাকবে দেশ। সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। রাজধানী গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মিলার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ অংশ নেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রক্রিয়া এবং সংস্কারকে ঘিরে ইইউ সহযোগিতার আগ্রহ দেখিয়ে ঢাকার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে, সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, তাদের সমর্থন ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র বানচালের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সরকারকে নিরাশ করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে, সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বানচাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে। নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে, এদেরকে সতর্ক করে দেন, নবায়ন করে দেন। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার এলে দেশের সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আশা বিএনপি নেতাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিল জামায়াতে ইসলামী। প্রয়োজনীয় সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দিতে প্রস্তুত দলটি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ সংস্কার কমিশনের 5টি সুপারিশের উপর মতামত দিয়েছে জামায়াত। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দিল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে সংসদ ভবনে কমিশন কার্যালয়ে আসেন প্রতিনিধিরা। লিখিত প্রস্তাবনা তুলে দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সহ 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছেন তারা। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি, সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। আগামী সপ্তাহে বিএনপি আর ঈদের পর এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রস্তাবনা দেবে বলেও জানান আলী রিয়াজ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগে মৌলিক ও গুণগত সংস্কার, পরে গণপরিষদ ও জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে বরিশালের দলীয় নেতাকর্মী ও স্থানীয় নাগরিক সমাজের সঙ্গে ইফতার মাহফিলে কথা বলেন তিনি। দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার, দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐক্যমত্য আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। কোনো দাবির মুখে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারে, তবে গণহত্যায় অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। জুলাই গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার ব্যাপারটি এখনও চূড়ান্ত না হলেও তা সরকারের ভাবনায় রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা। বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে তারা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় শুক্রবার বিকেল ৩টায় টিএসসিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। ২০০০-এর মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। গণভোটের আয়োজন দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। ২১শে মার্চ বিকাল ৩টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাসেক ২ প্রকল্পের আওতায় ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে উন্নয়ন কাজ চলমান। তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদ যাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজটমুক্ত ঈদ যাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ৪ লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক ২ প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। আমরা প্রতিদিন অফিস করি, রেগুলার যাত্রী, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যানজট লেগেই থাকে। ভোগান্তি তো নিঃসন্দেহে অনেক বেশি হয়, যেটা কিনা মানুষের জন্য গরমের সিজনে বিশেষ করে খুবই কষ্টদায়ক। ফোর লাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম, কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি, যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে ৫ কিলোমিটারের বেশি ৪ লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা ৪ লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় ৯টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে ৯টা ১৮টা
বাড়াবো। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো এমবাঙ্কমেন্টের কাজ কমপ্লিট করেছি। ব্রিজ 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদ যাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে এবার ঈদে যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 30টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই দুই নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। কর্তৃপক্ষ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে অতিরিক্ত নৌযান প্রয়োজন হবে না। কেউ বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে পানি আর কমবে না। কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা ফেরি খুব সাবধানে চালাই, প্রয়োজন আমরা ফেরি বন্ধ রাখি। অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস দেওয়া দরকার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে প্রায় সম্পন্নের পথে, এবং আশা করি আমরা ঈদ যাত্রা মানুষের নিরাপদ হবে। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি, এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমরা বিভিন্ন স্টেশন এবং যে আমাদের ফেরিঘাট, লঞ্চঘাট সমূহ আছে, ওই ঘাট সমূহে আমরা সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট ফ্যাসিলিটি, বিশেষ করে ভ্রাম্যমাণ কিছু টয়লেট ব্যবস্থা আমরা করেছি। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। অনিয়ম আর লুটপাটে 8 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীর গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। 3 বার পরিবর্তন হয়েছে ঠিকাদার। উপায় না পেয়ে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন লাখ লাখ মানুষ। তবে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিএম ইশরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট। 8 বছর ধরে ঝুলে আছে মাত্র 80 মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকারের আমলে 3 বার ঠিকাদার পরিবর্তন হয়, বাড়ানো হয় নির্মাণ খরচ, কিন্তু অনিয়ম আর লুটপাটে সম্পন্ন হয়নি কাজ। আর এর মাসুল দিতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। ঝুঁকি নিয়ে প্রতিদিন ট্রলারে করে নদী পারাপার হচ্ছেন এলাকাবাসী। এ চিত্র শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ডাক্তার গোলাম মাওলা সেতুর। 1997-98 অর্থ বছরে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি। নদীর স্রোতে এক প্রান্ত ভেঙে গেলে 2015 সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। 2017 সালে নতুন সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ দেয় এলজিইডি। এরপর থেকে শুরু হয় আওয়ামীপন্থী ঠিকাদারদের পায়তারা। নানা সমস্যা দেখিয়ে কয়েক দফা বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। কাজের অনীহা দেখে 3 বার পরিবর্তন করা হয় ঠিকাদার। ঠেলে ঠুলে কাজ হয় মাত্র 55 ভাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই লাপাত্তা ঠিকাদার। আওয়ামী লীগ সরকার 15 বছর থাকার পরও পারে নাই ব্রিজটা ঠিক করে দিয়ে দিতে। আমরা আগে বেদেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতাম, খুব সুন্দরভাবে যাইতাম। এখন আমাদের ব্রিজটা ভাঙ্গার কারণে, যার কারণে আমরা এখন বেদেরগঞ্জ ঢুকে পারতাছি না। এদিকে সেতুটির পাশেই স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছিল ফুটওভার ব্রিজ। 2 বছরেও শেষ হয়নি সে কাজ। ট্রলার হওয়ার পরে এখন আমাদের অনেক ডর করে, যাতায়াত করার অসুবিধা হয়, স্কুলে যাইতে দেরি হয়ে যায়। এই ট্রলার তো
তো নামতে উঠতে অনেক সময় বাচ্চারা পড়ে যায়, মা পড়িয়া গেছে আর উডু ছিলিয়া গেছে। সাংঘাতিক অসুবিধা মানে বলার মতো না। একটাই অনুরোধ, নড়িয়াবাসীদের এই অত্যাচার থেকে বাঁচান। ট্রলারে প্রতিদিন যাতায়াতে আমাদের প্রচন্ড কষ্ট হয়। মানুষ অনেক ভোগান্তিতে আছি ভাই, যা বলার বাইরে। ভোগান্তির কথা স্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আবারও কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। ওয়াকিওটা তখনও প্রশাসন এবং সাবেক মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের চাপের মুখে ওনারা বলছিল যে দ্রুত একটা আপনারা ফুটব্রিজ করে দেন, এবং সেভাবে আমরা ফুটব্রিজটা করেছিলাম, কিন্তু সেটা সেভাবে হয় নাই বিদায় একটা বালগেট এসে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে একটা স্ল্যাব ফেলে দেয়। পরবর্তীতে ঠিকাদারও এই রিস্ক মনে করে সে আরও কাজ এটা করে নাই, সে বলছে যে না আমি মূল ব্রিজও যেহেতু করতেছি না, এটা হানার করবো না, এখন ফুটব্রিজের কাজও বন্ধ রাখা হয়েছে। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে করতে হয়তো 3 মাস মিনিমাম লেগে যাবে। 222 মিটার উড়াল সড়ক ও ডাক্তার গোলাম মাওলা সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 29 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। কিশোরগঞ্জে জমে উঠেছে শুটকি বাণিজ্য। বর্তমানে জেলার সর্ববৃহৎ বড়বাজার শুটকির হাটে 2 হাটবারে অন্তত 5 কোটি টাকার বাণিজ্য হচ্ছে। শুটকি উৎপাদনকারী জেলাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওড় নদী, খাল ও বিলের মিঠা পানির নানা প্রজাতির মাছের শুটকি। শীতকালে শিকার করা এসব মাছ প্রক্রিয়াজাত করে করা হয়েছে শুটকি। কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে বেড়েছে স্বাদু পানির শুটকি সরবরাহ। জেলার সর্ববৃহৎ বড় বাজার শুটকি হাটে মিলবে পুঁটি, চিংড়ি, চান্দা, চাপিলা, টেংরা, মলা, ঢেলা ও কাঁচকি সহ অন্তত 40 প্রজাতির মাছের শুটকি। তবে বাজারের প্রধান আকর্ষণ রূপালী পুঁটি মাছের শুটকি। হাওড়ের মিঠা পানির মাছ দিয়ে বানানো হয় চ্যাপা শুটকি। বাজারের 25টি আড়তে স্থানীয় ক্রেতা ছাড়াও আসছেন ঢাকা, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্রেতারাও। প্রতি মৌসুমে বড় বাজার হাট থেকেই বিক্রি হয় অন্তত 200 কোটি টাকার শুটকি। বাছাই করিয়া ছোটর বা ছোট, বড় বা বড়, পরে আমরা নদীতে নিয়ে ধুইয়া পরে মটকার মধ্যে ভরি। বেলটাকে আনিয়া বাড়ির এই শুটকিগুলারে চাচাইছি, চাচাইয়া ভেট কাটছি, ভেট কাটিয়া ডাঙ্গিত মেলছি, মেললা শুকাইয়া বাদে কিশোরগঞ্জ। দেশি মাছে কোনো মেডিসিন থাকে না, যার কারণে আমাদের দেশি মালের একটু চাহিদাটা বেশি। পুঁটি মাছ কিনছি আর কি, শুকনা পুঁটি 50, 55, 52, 40, 42, নিচে 35,000 নিচে। পাতলা মাছ পাওয়া যায়, আর অন্য অন্য বাজারে আপনার বাড়ি মাছ পাওয়া যায় বেশি, এনে সবগুলা পাওয়া যায়। বড় বাজারের প্রতিটি আড়তে দৈনিক 50 থেকে 100 মণ শুটকি বিক্রি হয়। কোনো প্রকার রাসায়নিক ছাড়া প্রাকৃতিক উপায়ে এসব শুটকি তৈরি করাই এর চাহিদা সারা দেশে। বিশুদ্ধভাবে আমরা তৈরি করা হয় এই মাছগুলো, আমরা যে লবণের পানিতে ধোয়া হয় সুন্দরভাবে ডাঙ্গি মিতে শুকায়া সুন্দর করে আমরা নিয়ে আসে। 30 মণ, কেউ 40 মণ, কেউ 100 মণও বিক্রি করে। এদিকে নিরাপদ উপায়ে শুটকি উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কোন প্রসেসে বানাইলে পরে খরচ কম হবে, উৎপাদিত শুটকির গুণগত মান ভালো হবে, পৃথিবীর কোন জায়গায় বা বাংলাদেশের কোন স্থানে শুটকিগুলো তারা বিক্রয় করলে পরে ন্যায্য দাম পাবে, এই বিষয়ে মূলত তাদের সহযোগিতা করা হয়। মৎস্য বিভাগের তথ্য মতে এবছর কিশোরগঞ্জে 1,500 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে মিষ্টি কুমড়া চাষে লোকসানে পড়েছেন কৃষকরা। চাহিদার চেয়ে ফলন বেশি হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। বাধ্য হয়ে কম দামে বিক্রি করায় উঠছে না উৎপাদন খরচও। ভালো দাম পেতে দেরিতে জমি থেকে কুমড়া সংগ্রহের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ছবিতে আরও একটি রিপোর্ট। কিশোরগঞ্জের হিজলজানি হাওরে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জমি থেকে কুমড়া সংগ্রহ করে তুলে দেয়া হচ্ছে ট্রাকে, চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এমন ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে, কারণ মিলছে না ন্যায্য দাম। গেল বছর 20 থেকে 25 টাকা কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হলেও এবারে দাম নেমেছে অর্ধেকে। তাই অনেকের কাছেই এখন গলার কাটা এই কুমড়া। হতাশ হাওরের কৃষকরা। খরচটা কোনো রকমে উঠে বা না উঠে, লেবার কাটায়া জমি চাষ করে সম্পূর্ণ খরচ বাদে আমাদের এবছর কোনো বেনিফিট থাকবে না। খরচ হয়ে প্রায় 12,000,
বিয়ে হইতেছে 8,000, 9,000, 10,000। সর্বনিম্ন 7 টাকা 8 টাকা থেকে শুরু করে 11 টাকা 11.5 টাকা পর্যন্ত বাজার আছে। কৃষি বিভাগ জানাচ্ছে তারাইল উপজেলায় 300 ও ইটনায় 250 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। অন্যান্য সবজির আবাদ বেশি হওয়ায় বাজারে মিষ্টি কুমড়ার চাহিদা কম। অন্যদিকে যোগান বেশি থাকায় ভালো দাম পাচ্ছে না কৃষক। এমন তথ্য তুলে ধরে দেরিতে কুমড়া সংগ্রহের পরামর্শ কৃষি বিভাগের। যেহেতু রমজান শুরু হয়ে গেছে, এখনই সব হারভেস্ট না করে ধীরে ধীরে তারা হারভেস্ট করুক। সেই ব্যবস্থা যদি করে তাহলে সময়টা একটু বিলম্বিত হলে তাহলে তাদের দামটা হয়তো বেশি পাবে। এবারের মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1216 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25,000 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় গোপালগঞ্জে ছোট জাতের করলা চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। কৃষকরা বলছে অন্য ফসলের চেয়ে 4 গুণ বেশি লাভে সবজিতে, ফলে ব্যাপক হারে বেড়েছে করলা চাষ। মাটিতে জৈব পদার্থ বেশি থাকায় এই অঞ্চলের করলার স্বাদ ভালো হওয়ায় চাহিদাও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। এজে মানিকে তোলা ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। পরিবারের সদস্যদের নিয়ে ক্ষেত থেকে ছোট জাতের করলা বা উচ্ছে সংগ্রহে ব্যস্ত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের চাষিরা। ভালো ফলন ও দাম পাওয়ায় উচ্ছ্বসিত তারা। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবারে হেক্টর প্রতি করলার ফলন হবে 25 থেকে 30 মেট্রিক টন। গড়ে 40 টাকা কেজি দরে বিক্রি করতে পারলে হেক্টর প্রতি সম্ভাব্য লাভ 8 থেকে 9 লাখ টাকা। তাই করলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। ধানের জমিতে মানে 25-30 হাজার টাকা পাওয়া যায় বিঘে, আর উস্তো চাষ করলে 1-1.5 লাখ টাকা পাওয়া যায়। অভাবের সময় আমাকে 36 মাসে একটা ফসল হলে পারে, আমরা ফসল না হলে পয়সা এই টাকা নেই। এখন উস্তে আমরা প্রচুর টাকা পাচ্ছি। কৃষকদের কাছ থেকে উস্ত সংগ্রহ করি, এরপর আমরা দেশের বিভিন্ন জেলায় উস্ত সরবরাহ করি। জেলার চাহিদা মিটিয়ে করলা পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ 15টি জেলায়। ভালো উৎপাদনে সন্তুষ্টি প্রকাশ করে কৃষি বিভাগের আশা, কৃষকরা লাভের মুখ দেখায় আগামীতে জেলা জুড়ে করলা চাষ ছড়িয়ে পড়বে। অধিক লাভবান হওয়ার কারণে কৃষক এই ফসল চাষে আরও অনুপ্রাণিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তারা এদেরকে কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে এবছর জেলায় 500 হেক্টর জমিতে 2 জাতের করলা চাষ হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। চলতি বছরে ফরিদপুরে লালমির বাম্পার ফলন হয়েছে। রমজানেও দাম বেশি ভালো পাচ্ছেন চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। চলতি বছর লালমির বাণিজ্য 45 কোটি টাকা হবে বলে হিসাব কৃষি বিভাগের। দেখতে অনেকটা বাঙ্গির মতো হলেও স্বাদে ঘ্রাণে ভিন্ন। শীতের 2 মাস বাদে চাষ করা যায় বছর জুড়ে। এতে পানির পরিমাণ বেশি থাকায় রমজান সামনে রেখে প্রতি বছর এই ফল চাষ করেন ফরিদপুরের চাষিরা। এবছর ভালো ফলন হয়েছে লালমির। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। তারা জানান মাঠ পর্যায়ে আকার ভেদে 100 লালমির দাম পড়ছে 2,500 থেকে 8,000 টাকা। এখন বেচতেছি 4,000, 5,000, 3,000, ওই যে সঙ্গে যে হারে বেচা ওই হারে আমরা বেচছি। ঢাকা থেকে যে ব্যবসায়িকরা আসে, মহাজনরা আসে, তারা এসে লোকে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। গত সাথে এবার দাম আর কি ভালো বেশি হয়েছে। রোজার সামনে রেখে এই আমরা এই লালমি চাষ করি, তাই আপাতত আমাকে এই লালমি দিয়ে আমাকে হয়েছে সংসারই চলে। উপজেলার চরদড়ি কৃষ্ণপুর এলাকায় গড়ে উঠেছে লালমির হাট। হাট থেকে লালমি কিনতে দিতে হয় না কোনো কমিশন। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারী এসে লালমি কিনে ট্রাকে করে নিয়ে যান। তারা জানান লালমির চাহিদা বাড়ছে দেশ জুড়ে। বর্তমানে মালের দাম আছে 2500 থেকে 4,000, 5,000 পর্যন্ত। ট্রাক ভরে নিয়ে যায় পাবনায় বিক্রি করব। চলতি বছর ফরিদপুরে লালমির উৎপাদন লক্ষ্যমাত্রা 11,250 মেট্রিক টন ধরা হয়েছে বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ, যার বাজার মূল্য 45 কোটি টাকা। আমরা আশা করতেছি এখান থেকে 11,250 মেট্রিক টন লালমি উৎপাদন হবে এবং যেটার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। কৃষি বিভাগের তথ্য, চলতি বছর জেলায় 4,500 হেক্টর জমিতে লালমি আবাদ করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। গেল দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন হয়েছে দেশের বিস্তীর্ণ বনাঞ্চল। এই থাবা থেকে রক্ষা পায়নি সুন্দরবন। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি কমেছে প্রায় 7.5%, যেখানে বাংলাদেশে এই হার 8%-এর বেশি। দখল হওয়া বন পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে বন ধ্বংস এড়াতে আইন প্রয়োগের সঙ্গে তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন তাসনিয়া নিশাদনিন।
একসময় সবুজে ঘেরা থাকলেও এখন নগরীতে সবুজ যেন অমাবস্যার চাঁদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বলা হয়েছে টেকসই নগর ও জনপদের কথা, কিন্তু অতিরিক্ত নগরায়নের প্রভাবে নির্বিচারে বনভূমি ও বনজ সম্পদ ধ্বংস করে বেঁচে থাকার ভিত্তি পরিবেশকে ছিন্নভিন্ন করে ফেলছি আমরা। এক শ্রেণীর মানুষের লোভ, দখল, খামখেয়ালিপনা সহ নানা অনাচারের কারণে আমরা প্রতিনিয়ত নিজেদের অভিশাপের দিকে ঠেলে দিচ্ছি। একজন মানুষের শ্বাস নিতে বছরে প্রয়োজন হয় 740 কেজি অক্সিজেন। গড়ে একটি গাছ বছরে 100 কেজি পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকে। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজটি একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো। সারা বিশ্বে বন কেমন আছে এর খোঁজ মেলে গ্লোবাল ফরেস্ট ওয়াচে চোখ বোলালে। 2001 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 246 কিলো হেক্টর বন হারিয়েছে, যা 133 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের সমান। তাদেরই পরিসংখ্যান বলছে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি প্রায় 7.5% হ্রাস পেলেও বাংলাদেশে সেই হার 8.5%-এর বেশি। পরিবেশবিদরা বলছেন হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধারের সবচেয়ে সহজ ও প্রাথমিক শর্ত হচ্ছে গাছের গুরুত্ব বোঝা। তাদের মতে পর্যাপ্ত পরিমাণ গাছই পারে বনাঞ্চল পুনরুদ্ধারের পাশাপাশি অক্সিজেনের মজুদকে আরও সুরক্ষিত করতে। প্রাকৃতিক বন উজাড়ের ক্ষতিপূরণ কোনোভাবেই সামাজিক বনায়নের দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। আমরা সময়ে সময়ে শুধু পিকনিকের জন্য জঙ্গল খুঁজি, কিন্তু সার্বিকভাবে আমরা সবুজের কথা ভুলে যাই। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করা দরকার, সারা বাংলাদেশের বনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবার সরকারের জুরিসডিকশনে নিয়ে আসা দরকার, দখলদারদের উচ্ছেদ করা দরকার। পরিবেশ উপদেষ্টা জানান, গেল 1 দশকে উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু বন যেগুলো আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল গত সময়ে, সেগুলো আমরা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি, কারণ সেগুলো আসলে খুব আরবিট্রারিলি স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছিল এবং ওই বন এলাকা লাগতোও নাই উন্নয়ন প্রকল্পে। আমরা 9000 একর বনভূমি ফেরত আনতে সক্ষম হয়েছি। জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ আইনের বিধানগুলোকে কার্যকরী করার উপর জোর দেওয়ার সময় এসেছে বলেও মত সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের বেসিক বেতন বাড়াতে লড়াই করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, লড়াই করে পোশাক শ্রমিকরা বেসিক স্যালারির আদায় করতে পারলে গণমাধ্যম কর্মীরা কেন নীরব ভূমিকা পালন করছে। বলেন, সাংবাদিকদের ইউনিয়ন বা সংগঠনগুলো এখনও নীরব, তাদের আওয়াজ তুলতে হবে। নির্বাচন যত দেরি হবে ফ্যাসিস্টদের তত ফেরার সুযোগ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। প্রায় 7 মাস পারে 8 মাসে পড়েছে, এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। যত নির্বাচন দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পতিত হাসিনা এবং তার দোসররা যাদের কাছে বস্তা বস্তা ভর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে রূপালী ইলিশের ঝিলিক। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 7 দিন দেশের 6 জেলার 5টি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। এর প্রভাব ছাড়াও রোজায় চড়া দরে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ভোরে আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় ইলিশের দাম ঠেকেছে 3000 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে 500 টাকা বাড়ার ব্যাপারে তারা বলছেন যে ইলিশের সরবরাহ কমেছে, সে কারণেই দাম বেশি। কিন্তু যে বাজারে যেসব ইলিশ এসছে সেগুলো কিন্তু বলছেন যে একেবারে ছোট আকারের ইলিশ 500 টাকা থেকে একদম বড় 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর মধ্যে নানা রকম সাইজের ইলিশ রয়েছে এবং সবচেয়ে বড় সাইজের ইলিশ কিন্তু 1 কেজি 400 গ্রাম পর্যন্ত, যেটা 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নিচে কিন্তু 1 কেজির কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 2500, 2600, 2800 এরকম বিভিন্ন দামে রয়েছে।
তবে এখানে কিন্তু পদ্মার ইলিশ দেখা যাচ্ছে না, তবে অনেক বিক্রেতা কিন্তু পদ্মার ইলিশ দাবি করলেও সেগুলো কিন্তু উপকূলীয় ইলিশ বলে জানিয়েছেন অনেকেই। এবং এখানে যে রোজায় এই মাছের যে চাহিদা অন্যান্য বছরের তুলনায় তারা বলছেন যে চাহিদা আগের চেয়ে কিন্তু খুব বেশি বেড়েছে তা না, এবং যে অভিযান চলছে এবং এখানে যে ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে সেইগুলোর ব্যাপারেও কিন্তু কঠোরতা থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু প্রকাশ্যে ঝাটকা বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন যে যে শিং মাছ, এই শিং মাছে কিন্তু কাপড়ের বাসন্তী রং ব্যবহার করা হচ্ছে এবং যেটি মানবদেহের জন্য ক্ষতিকারক, সেই ব্যাপারেও কিন্তু কোনো কঠোর ব্যবস্থা এখানে নেই। এবং এখানকার যে বিভিন্ন রকমের চিংড়ি, সেই চিংড়িতে জেলি ব্যবহারেও কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই বাজারটি কিন্তু প্রায় শতাব্দী প্রাচীন, এবং এই শতাব্দী প্রাচীন হাটে কিন্তু যে ৪৫ আড়ত ঘিরে প্রায় কোটি টাকা বেচা কিনা হয়। এবং দেশের উপকূলীয় জেলা সহ যে এই অন্তত ১৫টি জেলা থেকে কিন্তু এখানে মাছ আসে, এবং এই সব মাছ ঘিরে যে ২ থেকে ৩ ঘন্টায় যে বড় ধরনের একটা কর্মযজ্ঞ চলে, এবং সেই কর্মযজ্ঞটি কিন্তু প্রায় ৪,০০০ মানুষের রুটি রুজি। এবং এই খোলা আকাশের নিচে হাটকে ঘিরে শুধু মুন্সিগঞ্জ নেয়, আশপাশের এলাকা থেকেও কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা এসে জড়ো হয়। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। মাছ বাজারের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। পর্যটন খাতকে তামাক মুক্ত করতে শীঘ্রই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা এটিজেএফবি আয়োজিত ইফতার অনুষ্ঠানে কথা জানান তিনি। অনুষ্ঠানে এভিয়েশন ও পর্যটন খাতে বিশেষ অবদান রাখায় পাইলট, পর্যটন, হোটেল, ট্যুরিস্ট পুলিশ, পর্যটক, পর্যটন বিষয়ক সাংবাদিকতা বিভাগে ১০ নারীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, বাংলাদেশ বিমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও পুরো বিভাগ বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। শিক্ষার দায়িত্ব এবার রাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়া হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। তবে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য ঋণ ও পেল গ্রান্ট সহ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাম্প প্রশাসনের দাবি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। তাই বাজেট কমিয়ে শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকার কর্মীরা। কলোরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার রাজ্য ক্যাপিটলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ভবনের প্রবেশপথ অবরোধ করেন। নতুন বাজেটের কারণে রাজ্যের স্কুলগুলো প্রায় $15 কোটি তহবিল হারাতে পারে। তারা জানান, শিক্ষা বিভাগের কার্যক্রম সংকুচিত করা মানে সরকারি স্কুলগুলোর বরাদ্দ কমানো এবং বেসরকারি স্কুলগুলোর জন্য সুবিধা বৃদ্ধি। রিপাবলিকানরা শিক্ষা স্বাধীনতা ও স্কুল চয়েসের নামে মূলত সরকারি তহবিলকে বেসরকারি খাতে সরিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার সুযোগ সংকুচিত হবে। তবে শিক্ষা বিভাগের বড় পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, শিক্ষা খাতে ব্যয় হয়েছে $3 ট্রিলিয়ন, কিন্তু শিক্ষার্থীদের ফলাফলে তেমন উন্নতি আসেনি। তাই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোকেই শিক্ষার দায়িত্ব নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এতে জাতীয় শিক্ষানীতির সমন্বয় বিঘ্নিত হতে পারে এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার মানের পার্থক্য আরও প্রকট হয়ে উঠবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন নরওয়ের এক ব্যক্তি। তার অভিযোগ, এআই চ্যাটবটটি তাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে তিনি নাকি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন। এতে চ্যাটজিপিটি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নরওয়ের বাসিন্দা আরভে হোলম্যানের বিরুদ্ধে মারাত্মক ভুল তথ্য প্রচার করেছে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট দাবি করেছে তিনি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন এবং 21 বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে বাস্তবে তিনি কখনোই কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। এই মিথ্যা তথ্য তার জন্য চরম ক্ষতিকর ও মানহানিকর বলে অভিযোগ করেছেন তিনি।
বিশেষজ্ঞরা জানান চ্যাটজিপিটির উত্তর থেকে বোঝা যায় এটি কিছু সত্যের সঙ্গে মিথ্যা তথ্য মিশিয়ে ভুল গল্প তৈরি করে। হোলম্যান জানান চ্যাটবটটি তার সন্তানদের বয়স প্রায় সঠিকভাবে উল্লেখ করেছিল, যা প্রমাণ করে এটি ডাটাবেসে তার সম্পর্কে কিছু তথ্য ছিল, কিন্তু তার ভিত্তিতেই সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর কাহিনী তৈরি করে চ্যাটজিপিটি। ডিজিটাল অধিকার সংস্থা নয়ব এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং ওপেন এআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের মতে এআই মডেলগুলো ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং ভুল তথ্য প্রচার করেছে। শুধু হোলম্যান নয়, চ্যাটজিপিটি আরও অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভুল তথ্য তৈরি করেছে, যা ইউরোপীয় ডাটা সুরক্ষা নীতির লঙ্ঘন। এআই এর হ্যালুসিনেশন সমস্যার কারণে ক্রমাগত এমন ভুল তথ্য তৈরি হচ্ছে। অ্যাপল ও গুগলের এআইও এরই মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বড় ভাষার মডেল কিভাবে সিদ্ধান্ত নেয় সেটি পুরোপুরি পরিষ্কার নয়। এই কারণে চ্যাটবটের ভুল তথ্যের ঝুঁকি থেকেই যাচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কিউবায় চলছে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব। চীনের সহায়তায় দেশটিতে স্থাপিত হচ্ছে 50টিরও বেশি সোলার পার্ক। সম্প্রতি দেশটির পুরনো বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার পরই এই পরিকল্পনা বাস্তবায়নের গতি বেড়েছে। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা এখন ঝুঁকেছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। চীনের সহায়তায় দেশটি এবছরই চালু করতে চায় 50টিরও বেশি সোলার পার্ক। এরই মধ্যে ফেব্রুয়ারিতে চালু হয়েছে 2টি সোলার পার্ক, একটি রাজধানী হাভানায়, অন্যটি সিয়েনফুয়েগোসে। চলতি মাসের মধ্যেই আরও 6টি সোলার পার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কিউবা। এতে উৎপাদন হবে 170 মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 24% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা। বর্তমানে এর পরিমাণ 4%। এই প্রকল্পের প্রধান সহযোগী চীন। তারা 22টি নতুন সোলার পার্ক তৈরির জন্য উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে রাশিয়াও সাহায্যের হাত বাড়িয়েছে, আধুনিকায়ন করছে 3টি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া একটি 200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। কিউবার বিদ্যুৎ সংকট নতুন নয়। দেশটির দাবি মার্কিন নিষেধাজ্ঞার কারণেই এই দুরবস্থা। তবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গিয়ে দেশটি বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে আশাবাদী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী 8 বছর ধরে ফিনল্যান্ড প্রথম স্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন ফিনল্যান্ডের সুখের পেছনে রয়েছে দেশটির নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সামাজিক নিরাপত্তা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা। অন্যদিকে সবচেয়ে অসুখী দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন ও লেবানন। সুখী দেশের তালিকার শীর্ষে আবারও ইউরোপের দেশ ফিনল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এর প্রতিবেদন অনুযায়ী একবার দুবার নয়, টানা 8 বারের মতো সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল এই নর্ডিক দেশটি। গবেষণা বলছে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ফিনল্যান্ডের মানুষ বেশি আত্মবিশ্বাসী ও নিরাপদ বোধ করে। একজন ফিনিশ নাগরিক তার হারানো ওয়ালেট ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী থাকতে পারে, কারণ এখানে পারস্পরিক বিশ্বাস সমাজের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা চাকরির নিশ্চয়তা সবকিছুতেই রয়েছে সমান সুযোগ। গবেষকদের মতে প্রাকৃতিক সৌন্দর্য ফিনল্যান্ডের সুখের অন্যতম কারণ। বিশুদ্ধ বাতাস, সবুজ বন আর নিরিবিলি পরিবেশ মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের গবেষকরা বলছেন ধন সম্পদ বা ক্ষমতার চেয়ে মানুষকে বেশি সুখী করে সামাজিক সংযোগ। একসঙ্গে খাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ মানুষের জীবনমান বাড়ায়। তবে এই সুখের তালিকায় অনেক দেশের জন্যই ছিল চমক। কোস্টারিকা ও মেক্সিকো এবার প্রথমবারের মতো শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নেমে গেছে তার ইতিহাসের সবচেয়ে নিচু অবস্থানে। বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন ও লেবানন। এর পেছনে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন গবেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। 1912 সালে যুক্তরাষ্ট্রকে চেরি ফুলের গাছ উপহার দেয় জাপান। এত বছর পরও বন্ধুত্বের প্রতীক হয়ে ওয়াশিংটন ডিসির 146 একর পার্ক জুড়ে দাঁড়িয়ে রয়েছে 3500-এরও বেশি এই চেরি গাছ। আশা করা হচ্ছে ফুলের এই সমারোহ দেখতে চলতি বছর 10 লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাদা আর গোলাপি রঙের মিশেলে চেরি ফুলের দেখা মেলে বছরের এই সময়টিতে। মনোমুগ্ধকর সে দৃশ্য উপভোগে টাইডাল বেসিন, জলাধার এবং জেফারসন মেমোরিয়ালে ভিড় করেন স্থানীয় সহ বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা। চলতি বছর বসন্তে 10 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা কর্তৃপক্ষের। 1912 সালে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক চেরি ফুলের গাছ উপহার দেয় জাপান। সেই সময় মার্কিন ফার্স্ট লেডি হেলেন হেরন থফট ও দেশটিতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের স্ত্রী ভিসকাউন্টেস ট্রিন্ডা মিলে দুটি চেরি গাছ রোপণ করেন। সেই ছোট্ট অনুষ্ঠানই পরবর্তীতে চেরি ব্লসম ফেস্টিভ্যালের সূচনা করে। এর 23 বছর পর 1934 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফেস্টিভ্যালের। বর্তমানে পার্কের 146 একর জায়গা জুড়ে 3700টি গাছ রয়েছে। একটি জাপানি চেরি গাছের গড় আয়ু সাধারণত 30 থেকে 40 বছর, যদিও জাতভেদে মাঝে মাঝে তা ভিন্ন হয়ে থাকে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ফিনল্যান্ডে পুরো রমজান জুড়েই ইফতার আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন ব্যক্তি উদ্যোগে, কোনোদিন আবার সংগঠনের আয়োজনে রূপ নেয় বাংলাদেশি কমিউনিটির মিলন মেলায়। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। কেউ ফল কাটছেন, কেউ বানাচ্ছেন শরবত, আছে দেশীয় ঐতিহ্যের পেঁয়াজু চপ। নানা পদ দিয়ে প্রস্তুত করা হচ্ছে প্যাকেট। আলাদা করে তৈরি আছে দেশীয় স্বাদের বিরিয়ানি। ইফতারের ঠিক আগ মুহূর্তের এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি এখন চলছে, অর্থাৎ প্যাকেজিং চলছে। কিছুক্ষণ পর বাংলাদেশি কমিউনিটি 4 থেকে 500 জন মানুষ এখানে উপস্থিত হবেন। এখানে ইফতারের আনন্দটা যেমনি রয়েছে, ঠিক একইভাবে একটা পুনর্মিলনের আনন্দ তৈরি হয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে। পুরো রমজান মাস জুড়েই ফিনল্যান্ডে কমিউনিটির মধ্যে বড়সড় আয়োজনে হয় ইফতার। বিভিন্ন সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ইফতার চলে মসজিদগুলোতে। স্বেচ্ছাসেবায় নিয়োজিত থাকেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এই ধরনের যখন আয়োজন করি তখন আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগে। এখানে আমাদের অনেক এই ফ্রেন্ড সার্কেলের, আমাদের অনেক আত্মীয় স্বজন, এখানে অনেক ভাই বোনেরা এখানে আসে। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। একসাথে ইফতার হয়, তো সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আয়োজনটা করে থাকি সবসময়। যারা আমরা প্রবাসে আছি প্রত্যেকে মিলেমিশে আসলে রমজান মাসটা উপভোগ করি। প্রতিবারের ন্যায় এবারও সবচেয়ে বড় ইফতার আয়োজন করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। বাংলাদেশি বৃহৎ এই সংগঠনটির নিজস্ব কার্যালয়ে 6 শতাধিক রোজাদার অংশ নেন। এছাড়া এসপো মুসলিম সেন্টারের আয়োজনে 2 বার ইফতার হয়েছে শহরটিতে। রমজানের যেই আমেজ, এটা আমরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে অনেক ভালোভাবে এনজয় করি। অবশ্যই আমরা যারা এই দেশে ভিন দেশে থাকি, আমরা সবসময় ফিল করি আমাদের দেশকে, সবচেয়ে বেশি মিস করি আমরা যেসব কালচারের মধ্য দিয়ে বড় হয়েছি সেই সব ব্যাপারগুলোকে। ইফতারের আয়োজনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মনে হয় যে না, আমি বাংলাদেশে আছি এই মুহূর্তে। এই যে সময়টা ইফতারের আয়োজন এবং সবার সাথে দেখা হওয়া। প্রতি আয়োজনেই নারীদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখা হয়। ফিনল্যান্ডের সবগুলো শহরেই ইফতার আয়োজনকে কেন্দ্র করে মিলন মেলা হয় প্রবাসী বাংলাদেশিদের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটির বিভিন্ন স্থাপনা কেবল স্থাপত্যশৈলীর জন্যই নয়, বরং আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্যও বিশ্বজুড়ে সুপরিচিত। কুয়েতের তেমনই এক ঐতিহাসিক স্থাপনার নাম নাইফ প্যালেস। 19বিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এই স্থাপনাটির বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। 19বিংশ শতাব্দীর স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন কুয়েতের নাইফ প্যালেস। জটিল সব কারুকাজ, সুন্দরভাবে সাজানো বাগান আর শান্ত উঠান আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের এক মেলবন্ধন। বিখ্যাত এই প্যালেস প্রায় 29,000 বর্গমিটার জায়গায় নির্মিত। আছে 214টি কক্ষ। ঐতিহাসিক এই স্থাপনাটি বছরের পর বছর ধরে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। ইতিহাস বলছে একসময় এই নাইফ প্যালেসে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর করা হতো। প্রাসাদটিতে 19বিংশ শতাব্দীর পুরনো কারাগার এখনো সংরক্ষিত আছে। আমি দীর্ঘ আজকে প্রায় 32-33 বছর আসলে কোনো সময় আসা হয়নি। এদের কালচার ঐতিহ্যগুলো দেখে আমার খুব ভালো লাগলো। কামান দেখে তো বলার মতো না লাগলো, আমি যেমন উসমানীয় সালতানাতে চলে গেছি। নাইফ প্রাসাদ শুধু একটি স্থাপত্য শিল্পের নিদর্শন নয়, এটি কুয়েতের ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি। বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি রমজান মাসে এর প্রবেশদ্বার খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। কুয়েতের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের শত শত পর্যটক এই স্থাপনা দেখতে আসেন।
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সকাল 9টায় বাংলাদেশ ছাড়ে ক্যাবরেরা বাহিনী। পরে কলকাতা হয়ে বিকেল 4টায় মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌঁছান হামজা চৌধুরীরা। সেখানে স্থানীয় সংস্কৃতি মেনে জামাল ভুঁইয়াদের বরণ করে নেওয়া হয়। পরে শিলংয়ের ভিভান্তা হোটেলে যান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে। পাশের দেশ, তাই ভ্রমণ ক্লান্তির বিষয়টি সামনে আসার উপায় ছিল না। কিন্তু আদৌতে বিষয়টা কিন্তু এমন নয়। সেভেন সিস্টার্সের মেঘালয় রাজ্যে সরাসরি ফ্লাইট নেই বাংলাদেশ থেকে, তাই কক্সবাজার থেকে কাছের শহর হওয়ার পরও বাংলাদেশ ফুটবল দলকে সামলাতে হলো 7 ঘন্টার ক্লান্তিকর জার্নি। সকাল 9টায় রওনা হয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যখন পৌঁছায় দল, তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। ক্লান্ত ফুটবলাররা অপেক্ষায় ছিলেন কত দ্রুত যাওয়া যায় টিম হোটেলে, কারণ বিশ্রামটা যে বড্ড প্রয়োজন। আর টানা 2 দিন যে ধকল সামলিয়েছেন হামজা চৌধুরী, তার জন্য তো এই বিশ্রাম বাধ্যতামূলক। কিন্তু দ্রুত ছাড়া পাওয়ার উপায় ছিল না। শিলংয়ের স্থানীয় সংস্কৃতি মেনে অভ্যর্থনা জানানো হয় লাল সবুজের দলকে, উত্তরীয় পরানো হয় সবাইকে, এরপরই মেলে ছুটি। এই ক্লান্তির মাঝেও এই আয়োজন উপভোগ করেছেন ফুটবলাররা। যখন এয়ারপোর্টে আসলাম শিলংয়ে আসার পরে যে এনভায়রনমেন্ট, এটা সবাইকে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করেছে। ওভারঅল জার্নিটা যা ক্লান্তি যা ছিল, এই পাহাড়ি রাস্তাতে আস্তে আস্তে সবাইকে আমরা খুব আনন্দ এনজয় করেছে সবাই। ট্র্যাডিশনাল অভ্যর্থনা, এবং এই অভ্যর্থনায় যেটা ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল, আমরা খুবই আনন্দিত। প্রথম দিনটা হোটেলে বিশ্রামেই কাটাবেন ফুটবলাররা। এরপর হবে তাদের রিকভারি সেশন। একদিন পর থেকে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। সেখানে 24 জনকেই আরও একবার যাচাই করবেন হ্যাভিয়ার ক্যাবরেরা। তারপরই শুরু হবে ভারত বধের পরিকল্পনা। সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি, যদিও এটা লং ছিল একটু, বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বৃহস্পতিবার মিরপুরে না থেকেও আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর ছুঁয়ে গেছে তার সতীর্থদের মাঝেও, যে খবরকে ইতিবাচক বলছেন অলরাউন্ডার শেখ মাহিদি। অপেক্ষায় তার মাঠে ফেরার উচ্ছ্বসিত বিসিবিও। এদিকে ওয়ানডের অধিনায়ক কোচদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, বিপিএলের রেভিনিউ শেয়ারিং সহ নানা ইস্যুতে সোমবার বিশেষ সভায় বসছেন বিসিবির পরিচালকরা। চৈত্রের মধ্য দুপুরে হঠাৎ বৃষ্টি, যেন বাক্সবন্দি ক্রিকেটাররা। অনুশীলনের পরিকল্পনা ভেস্তে গেছে আপাতত। একাডেমির সামনের শেডে ছোটখাটো জটলা। বার্থডে বয় তামিমকে নিয়েই যত আগ্রহ। ফোনের ওপাশে হয়তো জন্মদিনেরই শুভেচ্ছা। খান সাহেবের অবয়বেও ফুটে উঠল তা। সপ্তম রাউন্ডের হাই ভোল্টেজ আর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তবে বৃষ্টির বাগড়ায় আড্ডাটাই জমে উঠল বেশি, যেখানে না থেকেও নিশ্চয়ই ঘুরে ফিরে এসেছেন একজন টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান। গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল যার বোলিং অ্যাকশন। তবে তৃতীয় দফাতেই স্বস্তি, সাকিব এখন সব অভিযোগ থেকেই মুক্ত। সতীর্থরা উচ্ছ্বসিত, অপেক্ষায় দারুণ কিছুর। সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। কানপুরে নিজের অবসরের ঘোষণার দিন সাকিব জানিয়েছিলেন, আপাতত না হলেও নির্বাচকরা চাইলে পরবর্তীতে 2026 টি-20 বিশ্বকাপে পরিস্থিতির বিবেচনায় অ্যাভেলেবেল থাকবেন তিনি। সাবেক নির্বাচক হান্নান সরকার এই ইস্যুতে বলও ছুড়ে দিলেন লিপু রাজ্জাকের কোর্টে। সাকিবের সুখবরটা নিশ্চিতভাবেই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবার্তা। বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন হয়তো আমরা অনেকে করছে, সাকিব খেলবে। যেহেতু অফিসিয়ালি ওয়ানডে থেকে এখনো রিটায়ার করেনি, সেই স্বপ্ন পূরণ হতে পারে। ঠিক একইভাবে টি-20 ব্যাপারে কিন্তু সাকিব তার ক্লোজিং স্টেটমেন্টে, যেটা রিটায়ারমেন্টের স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে 2026 টি-20তে যদি সিলেক্টররা মনে করে তাহলে তাকে ওয়ার্ল্ড কাপের জন্য পিক করতেই পারে। তো নিশ্চিতভাবেই সেটা সিলেক্টরদের কল, বাট সাকিব তার ডোরটা ওপেন রেখেছে টি-20র জন্য। তবে এসব সিদ্ধান্ত যারা নেবেন সেই বোর্ডও নানা বিষয়ে সিদ্ধান্তহীন। কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি, নির্বাচকের শূন্যস্থান পূরণ, ওয়ানডের অধিনায়ক চূড়ান্ত করা, বিপিএল এর রেভিনিউ শেয়ারিং, জমে আছে আরও নানা ইস্যু। যেসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবির মিটিং আগামী সোমবার।
তবে জানা গেছে 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় শান্তর কাঁধেই থাকছে এই ফরম্যাটের দায়িত্ব। টি-20তে যা পেতে যাচ্ছেন লিটন কুমার দাস, কোচিং স্টাফে মুশতাক সালাউদ্দিন, সিমন ট্রাই, আর রেভিনিউ শেয়ারিংয়ে বাদ পড়তে পারে সমালোচিত ফ্র্যাঞ্চাইজি তুরবার রাজশাহী। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সহ গেল কয়েক বছরে ক্রিকেটের অনেকগুলো বড় ইভেন্ট হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটের হাব হয়ে উঠছে ইউএই। অবকাঠামো, যাতায়াত এবং হোটেলগুলো সহ সার্বিক ফেসিলিটিস ভালো হওয়ায় আরব আমিরাতে খেলতে কারো কোনো আপত্তি থাকে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বেরও সুফল পাচ্ছে তারা। নিরপেক্ষ ভেন্যু হিসেবে কদর বাড়ছে আমিরাতের, আর তাতেই উন্নত হচ্ছে ইউএইর ক্রিকেটের মানও। দুবাই থেকে ফিরে মাকসুম আলম খানের রিপোর্ট। আগে থেকে না জানলে অনেকেরই বুঝতে পারার কথা নয় যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সংযুক্ত আরব আমিরাত ছিল না। ফাইনাল সহ হেভিওয়েট ভারত দলের সব ম্যাচ হওয়ায় পাকিস্তান হোস্ট নেশন হলেও মূল আকর্ষণ হয়ে ওঠে দুবাই। গেল কয়েক বছরে ক্রিকেট বিশ্বে আরব আমিরাতের কদর বেড়েছে। গেল ৬-৭ বছরে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একাধিক টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপ হয়েছে ইউএইতে। বয়সভিত্তিক এশিয়া কাপও সফলভাবে আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। এ বছরের সিনিয়রদের এশিয়া কাপও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমিরাতে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্রিকেট বিশ্বে নিরপেক্ষ ভেন্যুর চাহিদা বেড়েছে। সুযোগ সুবিধা, লাক্সারি আর আইসিসির সদর দপ্তর এখানে হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই সিটি ধীরে ধীরে হয়ে উঠছে ক্রিকেটের প্রাণকেন্দ্র। এই ওর দেশে যে খেলবে না এরকম একটা ব্যাপার কাজ করে, এইটার একটা সুযোগ দুবাই হয়তো বা নিচ্ছে, বা সবার কাছে মনে হচ্ছে যে দুবাইটাই হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট সবার জন্য খেলাটা। তো সব কিছু মিলিয়ে ক্রিকেটের বাজারও এখানে আছে এবং ক্রিকেটের জন্য উপযুক্ত পরিবেশও আছে, সব মিলিয়ে দুবাইয়ের জন্য একটা প্লাস পয়েন্ট। দুবাই অফ লেট হ্যাজ বিন কোয়াইট আ ভেন্যু ফর আইসিসি ও এসএসসি টুর্নামেন্টের জন্য দুবাই নিয়মিত ভেন্যু হয়ে উঠছে। এখানে স্পোর্টস স্ট্রাকচার দারুণ। আইসিসি একাডেমি আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে। ক্রিকেট খেলা এবং কভার করার জন্য দারুণ জায়গা। ধীরে ধীরে ক্রিকেটের অন্যতম হাব হয়ে উঠছে ইউএই। স্পোর্টস ইজ অলসো ব্রিলিয়েন্ট। Be it the ICC Academy which is set up over here. নিজেদের ক্রিকেটের উন্নতিতে ইউএই বোর্ডেরও এসব ইভেন্ট আয়োজনে আগ্রহের কমতি থাকে না। ইন্ডিয়া বা পাকিস্তানে এত ট্যালেন্ট যে ওখানে আপনি শাইন করতে পারেন না। সো ওই প্লেয়ারগুলো যখন ইউইতে চলে আসে, তারা যখন দুইটা লিগ খেলে ফেলে, আইএলটি এবং আবুধাবি টি10 লিগ, তারা যখন ড্রেসিং রুমটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে শেয়ার করে, ওইখানে তাদের যে ডেভেলপমেন্ট হয় দ্যাটস ম্যাসিভ। এখন এই প্লেয়ারগুলো এখনও পর্যন্ত ইউই ন্যাশনাল টিমে খেলার জন্য ম্যাচিউর বা কোয়ালিফাই হয় নাই। অ্যাজ সুন এজ 2-3 বছর পর তারা যখন কোয়ালিফাই করে যাবে, নট ইন 50 ওভার্স, যদি টি20তে বাংলাদেশ ইউইর মাটিতে খেলতে আসে, বাংলাদেশ যদি বাংলাদেশের বেস্ট টিম নিয়েও খেলতে আসে, বাংলাদেশের এই ইউই ন্যাশনাল টিমের সাথে জিততে খবর হয়ে যাবে। শিগগিরই আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে পূর্ণ সদস্যপদ পাওয়ার লক্ষ্য ইসিবির। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাফুফে কার্যনির্বাহী কমিটি সভায় পাশ হয়েছে 2025 সালের বাজেট। 62 কোটির বাজেটে যেখানে 5 কোটি ঘাটতি থাকবে। এদিকে অনুমোদন পেয়েছে বাফুফের HR পলিসি ও সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টের। এই বৈঠকে 10টি বিষয় আলোচ্য বিষয় হিসেবে থাকলেও সময় স্বল্পতায় আলোচনা হয়নি বেশিরভাগ বিষয়গুলো নিয়ে। বাকি বিষয় নিয়ে এপ্রিলের মধ্যে আরেকটি সভায় বসবে বাফুফে কার্যনির্বাহী কমিটি। হামজা চৌধুরীকে নিয়ে দেশের ফুটবলে চলছে বসন্তের আমেজ। নতুন প্রত্যয় নিয়ে শিলংয়ে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ভারত পাঠিয়েই বাফুফে ভবনে বৈঠকে বসেন ফুটবলের নীতি নির্ধারকরা। কার্যনির্বাহী কমিটির 3য় সভার সভাপতিত্ব করেছেন তাবিদ আউয়াল, যেখানে এজেন্ডা ছিল মূলত 10টি বিষয়। 2018 সাল থেকে আর্থিক অসঙ্গতির কারণে ফিফার নিষেধাজ্ঞায় পড়ে বাফুফে। তবে তাবিদ আউয়াল দায়িত্ব নেয়ার 6 মাসের মধ্যেই সমাধান হয়েছে বিষয়টি, জানিয়ে আলোচনা হয়েছে মিটিংয়েও। ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে, সেটার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই, আমাদের এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে এবং তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে, আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য
ফিফা থেকে যে সহযোগিতা পাবো সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। বৈঠকে 10টি আলোচ্য বিষয় থাকলেও পাশ হয়েছে মাত্র 3টি। গত বছর বার্ষিক সভায় 2025 সালের জন্য 61.5 কোটি বাজেট উত্থাপন করেছিলেন কাজী সালাউদ্দিনের প্রশাসন। তবে সকলের সম্মতি না পাওয়ায় সেই বাজেট অনুমোদিত হয়নি। এবার কার্যনির্বাহী সভায় পাশ হয়েছে 2025 সালের বাজেট। 62 কোটির বাজেটে 5 কোটির ঘাটতি শোনা গেলেও সুনির্দিষ্ট অঙ্ক জানাননি বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান। সঙ্গে অনুমোদন মিলেছে বাফুফের HR পলিসি ও সিটি ইন্টার স্কুল টুর্নামেন্টের। 2025-এর যে বাজেট, আমাদের যে বাজেটটা ছিল, আজকে সেই বাজেটটা আমাদের পাস করা হয়েছে। HR বিষয়ে সংক্রান্ত যেসব আলোচনা হয়েছে এবং সেটাও আমাদের পাস হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কুল ফুটবলটা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে এবং সব ইংলিশ মিডিয়াম, এখানে স্কলাস্টিকা, আগা খান, সানবিম, বড় যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে। এপ্রিলের মধ্যে আরেকটি সভায় বসবে বাফুফে নির্বাহী কমিটি, যেখানে আলোচনায় থাকবে বাকি বিষয়গুলো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে বাবার সঙ্গে অনুশীলন চলছে জাতীয় নারী দলের অধিনায়ক আফিদা খন্দকারের। তবে আক্ষেপের নাম মাঠ সংকট। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে সাতক্ষীরা থেকে আরও অনেক ফুটবলার উঠে আসবে বলে বিশ্বাস আফিদার বাবা কোচ আরিফ হাসান প্রিন্সের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। জাতীয় দলের ক্যাম্প বা কোনো ক্লাবের প্রস্তুতি নয়, আফিদা খন্দকারের জন্য এটাই ঈদের ছুটি। সঙ্গে আছেন ব্যক্তিগত কোচের আরেকটি পরিচয়, তিনি আফিদার বাবা। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আফিদা খন্দকার পরিচিত মুখ ফুটবল প্রেমীদের মাঝে। সম্প্রতি তার কাঁধে উঠেছে নতুন ভার। জাতীয় নারী দলের অধিনায়ক 18 বছরের এই ডিফেন্ডার ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে কদিন আগে পুরস্কৃত হয়েছেন 21 পদকে। লক্ষ্য এবার এশিয়ান শ্রেষ্ঠত্বের। আমি চাইবো যে বাংলাদেশ যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। সাফে যেহেতু দুইবার চ্যাম্পিয়ন, আমরা সাউথ এশিয়ার বাইরে গিয়ে এশিয়াতে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চাই। সাতক্ষীরার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে এসে লাল সবুজের প্রতিনিধিত্ব করা আফিদা এখন অনেকের অনুপ্রেরণার নাম। শুধু আফিদা আপু না, বাংলাদেশের অধিনায়কের সাথে আমরা প্র্যাকটিস করতেছি, সেটা ভেবে আমরা অনেক গর্বিত। আমিও আফিদা আপুর মতো যেন একদিন বাংলাদেশের জন্য কিছু করতে পারি এবং ফুটবল আমার অনেক ভালো লাগে। আগের আপু আর এখনকার আপু এক না, এখন হচ্ছে আমরা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, আমাদের আফিদা আপুর সাথে আমরা প্র্যাকটিস করতেছি। তবে আফিদার চেয়ে তার বাবার গল্পটা বেশি রোমাঞ্চকর। 90-এর দশকে খেলেছেন পেশাদার ফুটবল, সেখান থেকেই দুই মেয়েকে এনেছেন খেলাধুলায়। বড় মেয়েকে বানিয়েছেন বক্সার, ছোট মেয়ে বাবার মতো ফুটবলার। কোচ আরিফ হোসেন প্রিন্সের এই স্বপ্ন কেবল নিজের পরিবার কেন্দ্রিক নয়। সাতক্ষীরার সুলতানপুরে তার আছে একটি ফুটবল একাডেমি, যেখানে আফিদার মতো সম্ভাবনাময় ফুটবলার আছে আরো। তবে তাদের উঠে আসায় বাধা খেলার মাঠ সংকট। আমাদের পর্যাপ্ত মাঠ নাই, একটি পিনাস্কুলি মাঠ ছেলের সংস্কারের অভাবে অবহেলিত। আমি এই মাঠটি যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু উভয়ই ভালোভাবে খেলাধুলা করতে পারে। আমার মেয়ে কিন্তু বলেছে যে তাদের জন্য আলাদা একটা মেয়েদের ফুটবল মাঠ, যেখানে সংরক্ষিত থাকবে, পাঁচিল দিয়ে ঘেরা থাকবে, তাদের ড্রেসিং রুম থাকবে, তাদের ওয়াশরুম থাকবে, সবকিছু মিলাই তারা কিন্তু একটা মাঠ দাবি করেছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আফিদার মতো আরো অনেক ফুটবলার উঠে আসতে পারে এই সাতক্ষীরা থেকে। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সঠিক পথে থাকবে দেশ। দলগুলোর ঐক্য না হলে সংস্কার করবে না নির্বাচিত সরকার। সংস্কার করবে নির্বাচিত সরকার বলছে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবি জামায়াতের। কোনো দাবির মুখে পেছানো হবে না নির্বাচন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। যাত্রী সেবা দিতে তৈরি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। অপরাধ রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালত। এক দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন বিস্তীর্ণ বনাঞ্চল। রক্ষা পায়নি সুন্দরবনও। বন পুনরুদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। আইন প্রয়োগ ও তদারকি বাড়ানোর পরামর্শ। এই ছিল ভোরের সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।